বাংলায় না একটা প্রবাদ আছে, তোমরা সবাই শুনেছো, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। তো আজকে কথাটা যে সত্যি সেটা কিন্তু আবার প্রমাণিত হলো। শুধু ঠেলাটা ঠিক জায়গায় ঠিক সময় দিতে হবে। ঠেলায় যেমন বিড়াল গাছেও ওঠে, বিড়ালকে কিন্তু গাছ থেকে নামানোও যায়। 1.5 ইয়ারের ডিলে তোমাদের টুইটে এক ধাক্কায় কয়েক ঘন্টার একটা বড়সড় প্রতিবাদে কিন্তু একদিনে ঠিক হয়ে গেল। তাহলে তুমি বলো ডিলেটা কি আদৌ কোনো ডিলে ছিল, নাকি একটা প্রি প্ল্যান্ড ডিলে ছিল? যাই হোক, সেটা নিয়ে বেশি কথা বলবো না। ওভারঅল আজকে খুশির দিন, মানে প্রায় 99% খুশির দিন। কারণ রিটেনে না হলেও ওরালে বা ওরালি এই সংবাদ পাওয়া গেছে বোর্ডের তরফ থেকে যে 15 ডিসেম্বর থেকে 3টে পরীক্ষার ডেট আমাদের চলে আসবে, শিডিউল ঘোষণা করা হবে। 15 ডিসেম্বর থেকে এক্সাম স্টার্ট হচ্ছে। 15 ডিসেম্বর 2020, 2020 15 ডিসেম্বর থেকে ডেট চলে আসবে, স্টার্ট হচ্ছে। তো 15 ডিসেম্বরে কিন্তু 3টে পরীক্ষা একসঙ্গে শুরু হবে এমন ভাবাটা বোকামো ডেফিনেটলি। প্রথমে মানে 99% সম্ভাবনা যে আইসোলেটেড ক্যাটাগরির পরীক্ষা হবে, তারপর তোমাদের এনটিপিসির পরীক্ষা হবে, তারপর তোমাদের গ্রুপ ডির পরীক্ষা হবে। এনটিপিসির টায়ার 1 হয়ে যাওয়ার পরে মাঝখানে একটা গ্যাপ দিয়ে, কারণ এনটিপিসির টায়ার 2ও আছে, তার মাঝখানে গ্রুপ ডি হয়ে যাবে, তারপর তোমাদের এনটিপিসির টায়ার 2 হবে। কারণ এনটিপিসির টায়ার 2 হওয়ানোর পরে গ্রুপ ডি হতে গেলে 2022 হয়ে যাবে। 21-এর বদলে 2022 হয়ে যাবে। কেন? কারণ 2020-তে যদি এনটিপিসি শুরু হয়, তার টায়ার 1 হতে হতেই 4 মাস থেকে 5 মাস টাইম লাগবে। তারপর গ্রুপ ডি হবে, তারপর তোমাদের এনটিপিসির টায়ার 2 হওয়ার চান্স আছে। কারণ এনটিপিসির টায়ার 2তে প্রত্যেকেরই 3 থেকে 4টে করে টায়ার 2 আসবে। কারণ যে পোস্টে দিয়েছে তার জন্য একটা করে টায়ার 2 তাকে দিতে হবে। ঠিক আছে, তোমরা জানো হয়তো নিয়ম, যদি নিয়ম কেউ না জানো কমেন্টে বলো, আমি তোমাদের ভালো করে ডিটেলে ডিসকাস করে দেবো। আচ্ছা, আজকে যে ব্যাপারটা, এটা প্রথম পয়েন্ট, কনগ্রাচুলেশনস অ্যান্ড থ্যাংক ইউ টু অল অফ দ্য স্টুডেন্টস, যে তারা এত টুইট করেছে, মানে তাদের মনের কথাটা, মনের আগুনটা এত উগড়ে দিয়েছে যে বাধ্য হয়েছে বোর্ড বা অথরিটি আজকে ডিসিশানটা এক লহমায় জানাতে। এটা আগে করা উচিত ছিল আমাদের, ঠিক আছে? এবং আমরা ওই জন্য রিয়েলি সরি, আমরা বলতে আমি টিচারদের তরফ থেকে সরি বলছি তোমাদেরকে। আচ্ছা, এটা প্রথম পয়েন্ট ছিল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, কথাটা রিটেনে বলা হয়েছে, সরি, কথাটা ওরালি বলা হয়েছে, রিটেনে বলা হয়নি। আর রিপিট, ওরালি বলা হয়েছে, রিটেনে বলা হয়নি। সেই জন্য 100% খুশি আমাদের তখনই হবে যখন আমরা রিটেনে পাবো, একদম শিডিউল সমেত পাবো ডেফিনেটলি। তবে 99% ধাপ আমরা পেরিয়ে গেছি। তবে বাংলা আরেকটাও প্রবাদ আছে, তাল গাছের আড়াই হাত। তাল গাছের আড়াই হাত, ওটা কিন্তু কঠিন। পুরোটা উঠে গেলে ওই 1%, 0.1%-এর জন্যই কিন্তু অনেক সময় সমস্যা হয়। যদিও আজকে খুশির দিন, বেশি নেগেটিভ কথা আমি বলবো না, পজিটিভ কথা আমি বলবো। নেগেটিভ কথাগুলো জাস্ট এই কারণে বলা যে বাস্তবটাকে বুঝতে আমাদের শিখতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, ডেট তো ঘোষণা হলো, যদি ধরেই নিই 15 ডিসেম্বর থেকেই বাস্তবিকই স্টার্ট হচ্ছে পরীক্ষা, তাহলে এবার কি করব? আমাদের একটা পরিষ্কার গ্রাফ দরকার। উই নিড আ স্পেসিফিক গ্রাফ থ্রু হুইচ উই ক্যান পারফর্ম আওয়ার প্রিপারেশান। আমাদের প্রিপারেশানটাকে চালিয়ে নিয়ে যেতে পারবো, কন্টিনিউ করে নিয়ে যেতে পারবো, পারফর্ম করতে পারবো। তো আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস বলছি। প্রথম যেটা ইম্পর্ট্যান্ট ইস্যু রেলের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে দেখা যায়, বিশেষ করে গ্রুপ ডি এবং এনটিপিসি, জাস্ট এ মিনিট, বিশেষ করে গ্রুপ ডি অ্যান্ড এনটিপিসি, সেটা হচ্ছে তোমাদের কি, জেনারেল সায়েন্স, তোমরা জানো। আর জেনারেল সায়েন্সের পেজ বাই পেজ এনসিআরটি ধরে কিন্তু আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি। একবার কোর্স শেষ করানো আছে, আর একবার দ্বিতীয়বার কিন্তু আমরা কোর্সটাকে করাচ্ছি। তোমরা জানো হয়তো যে রেলওয়ে গ্রুপ ডির পেজ বাই পেজ শুধু ত্বরণ, মন্দন এবং গতিবিদ্যার উপরেই 6 থেকে 7টা ভিডিও আমাদের আছে। রিসেন্ট কোর্স চলছে। কেমিস্ট্রির উপরে আমাদের আধুনিক পর্যায় সারণীর উপর আলাদা করে একটা ভিডিও করা সিরিজ আছে, যেখানে ওরকম 8 থেকে 9টা করে 9টা ভিডিও আছে। অর্থাৎ টোটালি আলাদা আলাদা করে পেজ বাই পেজ করানো হয়েছে। এখন তোমরা বলবে স্যার লুসেন্ট পড়লে কি হবে না, বা জেনারেল ওই যে আরিহান্তের একটা বই আছে সেটা পড়লে কি হবে না? পয়েন্ট টু বি নোটেড যে ওখানে বলা থাকে বেসড অন এনসিআরটি। দেখবে প্রত্যেকটা বইয়ের উপর লেখা থাকে বেসড অন এনসিআরটি। তার মানে এনসিআরটি 40%, খুব বড় জোর 50% ওখানে থাকে, বাকি 60% বা 50% কিন্তু থাকে না। টেক্সট বুকের সঙ্গে কোনো বই এক মানে সেম লেভেলের হতে পারে না, এটা তোমাদের মাথা রাখতে হবে। সেই জন্য টেক্সট বুক মানে এনসিআরটির যে টেক্সট বুক আছে সেটা পড়াটা এক্স্যাক্টলি উচিত। মঞ্জিত কৌর এবং লক্ষ্মী সিংয়ের 6খানা বই আছে, 9-এর 3টে, 10-এর 3টে, ফিজিক্স কেমিস্ট্রি বায়ো, ফিজিক্স কেমিস্ট্রি বায়ো। এই 3টে বই যদি কেউ মানে একদম ঠোঁটস্থ করে ফেলতে পারে, তাহলে ভেরি ইজি হয়ে যাবে তার পক্ষে রেলের সিলেবাস কমপ্লিট করা। কারণ মঞ্জিত কৌর লক্ষ্মী সিংয়ের বই থেকে ডিটো প্রশ্ন এসছে বিগত বছরে। আমি তোমাদের যখন মেটাল নন মেটালের ভিডিও করেছিলাম, বা তোমাদের ওই যে
আধুনিক পর্যায় সারণী মডার্ন পিরিয়ড টেবিলের উপর যখন ভিডিও করেছিলাম তোমাদের আমি টোটালি বলেও ছিলাম এবং কোন পেজ থেকে এসে কী এসে সব তোমাদের ডিসকাস করেছিলাম, ঠিক আছে। ওই বইটা হচ্ছে সবথেকে ইউনিক বই, আর ওই বইয়ের পেজ বাই পেজ ধরে আমরা করিয়েছি, ঠিক আছে। 6টা বই আমার কাছে আছে, পেজ বাই পেজ ধরে করিয়েছি, লাইন বাই লাইন ধরে করানো। ওই জন্যই একটা চ্যাপ্টার শেষ করতে 9 থেকে 10টা ভিডিও আমাদের হয়েছে, ঠিক আছে। আর আবারও ওটা রিভিশন করানো হচ্ছে, যারা পুরনো স্টুডেন্ট তারাও দেখো, যারা নতুন তারাও দেখো। আগেরবার আমরা মঞ্জিত করুন লক্ষ্মী সিংয়ের টোটাল সিলেবাস এবং টোটাল অনুশীলনী কমপ্লিট করেছিলাম। এবারে আমরা যেটা করাচ্ছি সেটা হচ্ছে এনসিইআরটির যে টেক্সট বুক আছে তার অনুশীলনীগুলোকে কমপ্লিট করাচ্ছি। গতিবিদ্যার যে 6টা ভিডিও বা 8টা ভিডিও বা 7টা ভিডিও হয়তো হয়েছে আছে, তাতে কিন্তু তোমাদের টোটালি এনসিইআরটির যে অনুশীলনী সেটা কভার করানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল তোমাদের জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্সে ফিজিক্স কেমিস্ট্রিকে যেমন গুরুত্ব দেবে সমানভাবে তোমরা বায়োলজিকে গুরুত্ব দেবে। বায়োলজিটা আমাদের পেড কোর্সের মধ্যে আছে, বায়োলজি ভীষণ ভার্সলি করানো হচ্ছে, ঠিক আছে। শুধুমাত্র সালোক সংশ্লেষের ওপরই 5টা ভিডিও দেওয়া হয়েছে, 5টা ভিডিওই দেওয়া হয়েছে, 5টা ভিডিও দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন আমাদের অ্যানিম্যাল কিংডম এবং প্লান্ট কিংডম চলছে, প্লান্ট কিংডমের ওপর 6টা বা 7টা মনে হয় ভিডিও দেওয়া হয়েছে। অ্যানিম্যাল কিংডম সবে স্টার্ট হয়েছে, সেখানে 2টো ভিডিও দেওয়া হয়েছে অলরেডি, ঠিক আছে। প্লান্ট কিংডমের ওপর এখনও মনে হচ্ছে 2টো ভিডিও আসবে এবং এমসিকিউ এখনও আসেনি, শুধু ডিটেলসেই চলছে। তো খুব ফাস্ট করানো হচ্ছে। আর মনে রাখবে 2 কোটি রেলের যে বোর্ড অফ চেয়ারম্যান অফ বোর্ড, ওনারই মতে 2 কোটি ফর্ম ফিল আপ হচ্ছে, মোর দ্যান 2 কারোর, দ্যাট মিনস 2 কোটির বেশি। অর্থাৎ রেলওয়ে বোর্ডকে যদি ছাঁকতে হয় স্টুডেন্ট, তার মানে কোশ্চেন্স পেপারের মাধ্যমে একমাত্র ছাঁকতে হবে। যদি আরেকটা অস্ত্র আছে যেটা হচ্ছে অনৈতিক অস্ত্র, সেটা হচ্ছে নর্মালাইজেশনে কী হয়, বোর্ডের খাটনি কমে যায় কিন্তু আমাদের ওপর খাড়ার ঘা পড়ে, যারা অ্যাসপিরেন্টস তাদের উপর খাড়ার ঘা পড়ে। এবার আরেকটা জিনিস আমি তোমাদের বলছি যেটা ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ম্যাথ পোর্শন খুবই ইম্পর্ট্যান্ট। ম্যাথ পোর্শনে আমরা কী করবো, প্রথম কথা তোমাদের ম্যাথ পোর্শনে নর্মাল যে অঙ্কগুলো সমস্ত পরীক্ষা থাকে, যে চ্যাপ্টারসগুলো, সেগুলো তোমাদের ফার্স্ট করে ফেলতে হবে। একটু পরে আমি তোমাদের গ্রাফ দেবো, ঠিক আছে। গ্রাফ আমি তোমাদের রিটেনে দেবো, যেখানে তোমরা বুঝতে পারবে যে কোনগুলো আগে করা উচিত, কোনগুলো পরে করা উচিত, কোন চ্যাপ্টার করলে অন্য একটা চ্যাপ্টার কভার হচ্ছে, সেগুলো আমি তোমাদের সব দেবো। অর্থাৎ আজকে আমি আলোচনা করছি কোনটা পড়বো কোনটা ছাড়বো, এটা ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু। তো ম্যাথের ক্ষেত্রে কী কী করবো, ফার্স্ট ম্যাথের ক্ষেত্রে আমরা শতকরা হচ্ছে ফার্স্ট, অনুপাত হচ্ছে সেকেন্ড, শতকরা হচ্ছে ফার্স্ট, এবং তারপর হচ্ছে লাভ ক্ষতি। এই 3টেকে আমাদের আগে করতে হবে, ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে আমরা হাত দেবো টাইম অ্যান্ড ডিস্ট্যান্সে, ঠিক আছে। টাইম অ্যান্ড ডিস্ট্যান্সের পরেই আমরা যাবো টাইম অ্যান্ড ওয়ার্কে, কারণ টাইম অ্যান্ড ডিস্ট্যান্স এগুলো হচ্ছে শতকরা এবং অনুপাত, এই দুটো চ্যাপ্টার ওপর বেস করে হয়। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে কী করে হয়, কারণ এই দুটো চ্যাপ্টার এবং টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেম, এজে দেখতে পাবো যে অনুপাত দেওয়া থাকে, তো টোটালটা ওটা অনুপাতের উপর বেস করেই হয়। পার্টনারশিপেও অনুপাত দেওয়া থাকে এবং পার্সেন্টেজও থাকে। সো ওই সব চ্যাপ্টারই কিন্তু তোমাদের পার্সেন্টেজ এবং অনুপাতের উপর বেস করে থাকে। বোট অ্যান্ড স্ট্রিম, কারণ টাইম অ্যান্ড ডিস্টেন্সকে দুটো পার্টে ভাগ করা হয়, একটা হচ্ছে ট্রেন বেসড আর একটা হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিম, ঠিক আছে। সো এই চ্যাপ্টারগুলো কোনোটাই আলাদা না, একটা চ্যাপ্টারের সঙ্গে একটা চ্যাপ্টারকে যদি রিলেট করে ফেলো তাহলে তোমাদের দেখে বুঝতে পারবে যে মাত্র 2 থেকে 3টে চ্যাপ্টারই তোমাদের পড়তে হবে, বাকি সব চ্যাপ্টারগুলো তো ওর মধ্যেই আছে, ঠিক আছে। এভাবে সিলেবাসকে কী করতে হয়, কনডেন্সড করে আনতে হয়, ছোটো করে ক্ষুদ্র করে আনতে হয়। পড়বো আমরা সবই, কিন্তু মন ভাববে না কম পড়ছি, তাতে কী হবে, মনের ওপর ভারটা কমে যায়। নেক্সট হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো গ্রুপ ডির যদি কথা বলো তাহলে জেনারেল নলেজ ভেরি ইম্পর্টেন্ট, মানে কারেন্ট অ্যাফেয়ার্স ভেরি ইম্পর্টেন্ট। জেনারেল নলেজের থেকে মানে স্ট্যাটিক জিকের থেকে কারেন্ট অ্যাফেয়ার্স ভেরি ইম্পর্টেন্ট। কারেন্ট অ্যাফেয়ার্সই বিগত বছরে বেশি পড়েছে, সো কারেন্ট অ্যাফেয়ার্সের উপর জোর দাও। বিগত 1 বছরে কারেন্ট অ্যাফেয়ার্স কভার করা হচ্ছে আমাদের পেড কোর্সে, আমি সব বলে দিচ্ছি একটু পরে। নেক্সট আমাদের যেটা হচ্ছে আমাদের দেখো আমাদের 4খানা ফ্রি কোর্স চলছে আর একটা মাত্র পেড কোর্স চলছে, ঠিক আছে। তো ফ্রি কোর্সে আমরা কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ রেখেছি, আর যে পেড কোর্স আছে তাতে 100 মার্কসের মক টেস্ট আছে আমাদের। জেনারেল সায়েন্স পোর্শন আলাদা আছে, তাতে ম্যাথ আলাদা আছে, এগুলো আলাদা করে 25 করে দেওয়া হয়েছে। এছাড়াও তোমাদের আছে সেটা হচ্ছে যে 1 ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স এই মক টেস্টের মধ্যে কভার করে দেওয়া হচ্ছে, আচ্ছা। আর বায়োলজি আছে, আর ম্যাথের একটা অ্যাডভান্স পোর্শন ওখানে চলছে, আচ্ছা। এটা গেল। নেক্সট হচ্ছে আমরা রিজনিংয়ে আসি। যদি বলো আচ্ছা জিকের ক্ষেত্রে একটা জিনিস বলি, হিস্ট্রি জিওগ্রাফি পড়তে হবে কিনা। গ্রুপ ডির জন্য হিস্ট্রি জিওগ্রাফি না পড়লেও চলে, তবে হিস্ট্রি জিওগ্রাফি একটু পড়ে যেও, যেহেতু তোমরা পিএসসির জন্য প্রিপারেশান নাও, সেহেতু গ্রুপ ডির জন্য ওইটাকেই কী করো, একটু রিভাইজ করে যাও। আর গ্রুপ ডিতে কিন্তু এনশিয়েন্ট হিস্ট্রি বেশি পড়ে, যদি রেলওয়ে গ্রুপ ডিতে পড়ে বিগত বছর দেখা গেছে যে এনশিয়েন্ট হিস্ট্রি বেশি পড়েছে, ঠিক আছে, তোমাদের আধুনিক হিস্ট্রি কম পড়েছে। জিওগ্রাফি, পল সায়েন্স গ্রুপ ডিতে 1-2 করে প্রশ্ন এসছে। এনটিপিসির যদি কথা বলি তাহলে এনটিপিসিতে কিন্তু গ্রুপ ডির মতো করলে হবে না, ওখানে জেনারেল সায়েন্সটাকে একটু কম পড়তে হবে, একটু কম মানে কি নিউমেরিক্যালসটাকে কমাতে হবে। এনটিপিসিতে নিউমেরিক্যালস কম পড়বে, কারণ এনটিপিসি মানে হচ্ছে নন টেকনিক্যাল, ওটা টেকনিক্যাল পার্ট নেই, টেকনিক্যাল পার্ট মানে সায়েন্সের মধ্যে চলে যায়, ওই জন্য ওখানে তোমাদের নিউমেরিক্যালস মানে ফিজিক্স এবং কেমিস্ট্রি যে ম্যাথ আছে সেটা কম পড়বে, কিন্তু বেসিক সবই পড়বে। তোমার যদি বিগত বছরে এনটিপিসির প্রশ্ন দেখে থাকো তাহলে দেখবে একটা শিফটে 3-4টে করে কিন্তু তোমাদের কী এসছে,
ওই প্রশ্ন কিন্তু পড়েছে, এনটিপিসির প্রশ্ন পড়েছে, জেনারেল সায়েন্সের প্রশ্ন পড়েছে, যেখানে গ্রুপ বিতে কিন্তু নিউমেরিক্যালস বেশি আসবে, এটা হচ্ছে পার্থক্য। আচ্ছা, আর একটা যেটা জিনিস সেটা হচ্ছে যে ইয়েস, এনটিপিসিতে কিন্তু তোমাদের ওই হিস্ট্রি, জিওগ্রাফি এবং পল সায়েন্স কিন্তু পড়তে হবে, বিশেষ করে পল সায়েন্স আর জিওগ্রাফি কিন্তু ভালো মতো পড়তে হবে। কোথায় কোন ব্রিজ আছে, বর্তমানে কোন ব্রিজ কিন্তু কোন নদীর উপর গড়ে উঠেছে, কাশ্মীরে 2-3টে ব্রিজ হয়েছে, সেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এরকম ধরনের জিনিস খুব পড়ে। আচ্ছা, এবার আমরা আসি রিজনিংয়ের ক্ষেত্রে। একটু পরে তোমাদের গ্রাফ দেখতে পাবে, আজ ভিডিওটা একটু বড় হবে কারণ একটু ডিটেলস, কারণ এত কোটি স্টুডেন্ট পরীক্ষা দেবে, তো সিলেবাসটা তো ডেফিনেটলি একটু ভাস্ট হবে, তাই না? দেখো, রিজনিংয়ের ক্ষেত্রে মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেটা বিবৃতি এবং সিদ্ধান্ত, বিবৃতি এবং প্রতর্ক, বিবৃতি এবং যুক্তি। এই তিনটে চ্যাপ্টারকে গুলে খেয়ে নিতে হবে, গুলে খাওয়ার পরেও এখানে ডাউট থাকে। এটা হচ্ছে সবথেকে মানে ভয়ানক ব্যাপার যে এই তিনটে চ্যাপ্টারকে কোনোভাবেই 100% কভার করা যায় না। এই তিনটে চ্যাপ্টারের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণ কনফিউশন থাকে, ডাউট থাকে, ঠিক আছে। আর একটা জিনিস তোমাদের বলবো যেটা, সেটা হচ্ছে মানে আরও 3-4টে পয়েন্ট, সেটা হচ্ছে ব্লাড রিলেশন ভেরি ইম্পর্টেন্ট, নেক্সট হচ্ছে র্যাঙ্কিং টেস্ট ভেরি ইম্পর্টেন্ট, ডিরেকশন টেস্ট ভেরি ইম্পর্টেন্ট, বিগত বছরে পেয়ে যাবে, ঠিক আছে। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়াটার ইমেজ অ্যান্ড মিরর ইমেজ। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফিগার অ্যানালজি অ্যান্ড ফিগার কাউন্টিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও দুটো পয়েন্ট থাকে যেটা তোমরা ভুলে যাও, সেটা হচ্ছে পাজল অ্যান্ড সিটিং অ্যারেঞ্জমেন্ট। সিটিং অ্যারেঞ্জমেন্ট গ্রুপের জন্য ইম্পর্টেন্ট, পাজল ইম্পর্টেন্ট এনটিপিসির জন্য, কারণ বিগত বছরও পাজলে কিন্তু 5 নম্বর করে এসছে, অনেক শিফটে 2-3টে করে এসছে, অর্থাৎ 15 নম্বর ওখানে কভার করানো হয়েছে। বলা যায় না এবারে ওরা বেশি দিতে পারে। ইনফ্যাক্ট টিসিএস যদি প্রশ্ন করে, তো টিসিএসের ফেভারিট পার্টি হচ্ছে পাজল অ্যান্ড সিটিং অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। তবুও ওরা ডিরেকশন রেলওয়ে বোর্ডের কাছ থেকেই নেয়, কোশ্চেন্সটা ওরা করে। তবে মাঝে মাঝে দেখো, রেলওয়ে বোর্ডের পক্ষে তো সম্ভব নয় যে 135টা শিফটের প্রত্যেকটা প্রশ্ন খুঁটিয়ে দেখা, টিসিএসকে প্রশ্ন করা, এটা কেন আমার লেভেল যা বলেছি তার উপরে গেছে, কখনোই সম্ভব নয়। আর সেটা করার মতো ওদের টাইমই নেই, কারণ দেখতেই পাচ্ছি এখানেই এত 1.5 ইয়ার ডিলে, তো বুঝতেই পারছো সিস্টেমটা কীভাবে চলছে। সুতরাং যদি টিসিএস ওর বাইরে যায় তাহলে প্রশ্ন করার মতো কিন্তু কেউ থাকবে না, এটা হচ্ছে প্রথম কথা। সুতরাং এই রিস্ক নিয়ে কিন্তু কোনো লাভ নেই যে এটাই বলেছে মানে এটাই পড়বে। আর সিলেবাসের লাস্টে দেখবে ইটিসি কথাটা লেখা আছে, অর্থাৎ ইত্যাদি, মানে আরও যেগুলো পড়ার মতো সেগুলো আসার মতো সেগুলো কিন্তু আসতে পারে। এবার আমরা একটু গ্রাফটা দেখে নেবো। আর যারা ভাবছে যে 15ই ডিসেম্বর আপনি কোথা থেকে জানলেন যে পরীক্ষা হবে, তাদের জন্য আমি বলি একটু পরেই তোমরা একটা ভিডিও পেয়ে যাবে, এই ভিডিও লাস্টে আছে, বা তোমাদের এই ভিডিও ফার্স্টেই দেওয়া হয়েছে, ওই ভিডিওটা দেখার পরে এই ভিডিওটা দেখো, মানে এই পার্টটা দেখো, তাহলে তোমাদের সুবিধা হবে। তবে গ্রাফটা আমরা করে দিই যে গ্রাফ কী আছে, কোথা থেকে কোন বিষয়টা পড়লে আমাদের সুবিধা হবে, কোন বিষয়টা না পড়লে আমাদের অসুবিধা হতে পারে। চলো গ্রাফটা একবার আমরা দেখে নেব। আচ্ছা, এই হচ্ছে তোমাদের সায়েন্স পোর্শন, দেখতে পাচ্ছ যে সায়েন্স পোর্শনে কী কী পড়তে হবে, এখানে আমি তোমাদের টোটালি রেখেছি, মানে এগুলো পড়তে হবে, তার বাইরে আরও আছে। এখানে আমি বেসিক্যালি ফিজিক্সটা রেখেছি, কেমিস্ট্রিটা আমি লিখে দেবো। ফিজিক্স তোমাদের প্রথম পড়তে হবে ত্বরণ এবং গতিবিদ্যা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 6 থেকে 7টা আমাদের কিন্তু ভিডিও করানো হয়েছে। আলো পড়তে হবে তারপরে, কারণ বিগত বছরে ত্বরণ, আলো, তড়িৎ এবং চুম্বক, আর হচ্ছে শব্দ, এই 4টে থেকে প্রশ্ন সব থেকে বেশি এসছে ফিজিক্সের। তো এই 4টে তোমাকে পড়তে হবে। ত্বরণ বা গতিবিদ্যা যে চ্যাপ্টারটা, এর মধ্যে সব ঢুকে যায়, মানে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, তৃতীয় গতিসূত্র, বল, ওয়ার্ক অ্যান্ড এনার্জি, এগুলো সবই কিন্তু এক্স্যাক্টলি এই গতিবিদ্যার মধ্যেই ঢুকে যায় অ্যাকচুয়ালি, ঠিক আছে, কারণ গতি আছে বলেই ওগুলো আছে। আচ্ছা, নেক্সট আমাদের পড়তে হবে আলো, রিফ্লেকশন, রিফ্র্যাকশন, লেন্স অ্যান্ড মিরর। 4টে পার্ট আলাদা আলাদা করে এনসিইআরটিতে দেওয়া আছে, প্রত্যেকটা পার্ট আলাদা করে তোমাদের পড়তে হবে। এরপরে আরেকটা চ্যাপ্টার এনসিইআরটিতে আছে, সেটা হচ্ছে হিউম্যান আইস, অর্থাৎ মানুষের ক্ষেত্রে কীভাবে এই আলো রিফ্লেকশন কাজ করে, কারণ হিউম্যান আইতে কিন্তু লেন্স থাকে। এটা আমি এখানে রাখিনি, বাট আমার যে আলোচনা আসবে বা হয়ে গেছে যে ভিডিওগুলো, আমি সব ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, সেখানে তোমরা সব দেখতে পাবে, বা প্রথম কমেন্টটা ফলো করো। নেক্সট হচ্ছে আমাদের তড়িতের ওপর প্রচুর প্রশ্ন আছে। তড়িতের ওপর বিগত বছর খুলে দেখে নাও, প্রত্যেকটা শিফটে রেলওয়ে গ্রুপ ডির কিন্তু 1-2 করে তড়িৎ থেকে পড়েছে অনলি, নিউমেরিক্যালস। নেক্সট হচ্ছে চুম্বক, বিগত বছরে চুম্বক একটু কম পড়েছে, ওই জন্য আমি এবারে চুম্বকটাকে একটু প্রাধান্য দিচ্ছি, কারণ এটা টিসিএস প্যাটার্ন হয় যে একটা করে চ্যাপ্টার ছেড়ে আসে, পরে বা সেটাকে বেশি করে দেয়। চুম্বকের পরে পড়ো সাউন্ডের ক্ষেত্রে কম্পাঙ্ক এবং যে তোমাদের অন্যান্য যে ব্যাপারগুলো আছে, তীক্ষ্ণতা, এর ওপরে কিন্তু ম্যাথ পড়ে, বেশিরভাগ ক্ষেত্রে ম্যাথ পড়েছে, ঠিক আছে। গতিবেগ এবং শব্দের গতিবেগ এবং কম্পাঙ্কের যে সম্পর্ক, তার ওপরেই ম্যাথটা বেশি পড়েছে। এরপর তোমরা পড়ো এনার্জি মানে কি, ওই অ্যাটমিক এনার্জি, তারপর রিনিউয়েবল এনার্জি, এই যে ব্যাপারগুলো আছে, বায়ু শক্তি, জৈব শক্তি, বিউটেন, প্রোপেন, অর্থাৎ রান্নার গ্যাসে কী কী রাখা, এই টাইপের যে কোশ্চেন্সগুলো যে চ্যাপ্টার থেকে আসে, সেটা হচ্ছে এনার্জি, যেটা এনসিইআরটি ক্লাস 10-এর পার্ট, ঠিক আছে। এই ত্বরণ, গতিবিদ্যা, এগুলো হচ্ছে তোমাদের ক্লাস 9-এর পার্ট এনসিইআরটির। এরপর আমরা আসবো কেমিস্ট্রিতে কী পড়বে, দেখো কেমিস্ট্রিতে প্রথম যেটা পড়তে হবে সেটা হচ্ছে পিরিয়ডিক টেবিল, ডেভেলপমেন্ট অফ পিরিয়ডিক টেবিল অ্যান্ড পিরিয়ডিক টেবিল। ডেভেলপমেন্ট অফ পিরিয়ডিক টেবিলটা একটু আলাদা করে দেওয়া আছে এনসিইআরটিতে, অর্থাৎ পিরিয়ডিক টেবিল ডেভেলপ হলো কী করে, নিউল্যান্ডের অক্টেভ,
এই যে থিওরিগুলো, এই থিওরিগুলো পড়ার পরে ম্যান্ডেলিফের পিরিয়ড টেবিল এলো, তারপরে আমাদের মডার্ন পিরিয়ড টেবিল হলো, এটা পড়তে হবে। ম্যান্ডেলিফের পিরিয়ড টেবিল থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অক্সাইড অ্যান্ড হাইড্রাইডের ফর্মুলা। আমি এরপর একদম ডিটেলসে ক্লাস দিয়েছিলাম একদম আলাদা করে। ম্যান্ডেলিফের অক্সাইড অ্যান্ড হাইড্রাইড ফর্মুলা, ম্যান্ডেলিফ কীভাবে তৈরি করেছেন তার ট্রিক্সও দিয়েছিলাম মুখস্থ করার, সেটা তোমাদের পড়তে হবে। নেক্সট যেটা পড়তে হবে সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাসিড অ্যান্ড বেস, ক্ষার এবং ক্ষারক, অ্যাসিড অ্যান্ড বেস। তারপরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে কেমিক্যাল ফর্মুলা। কেমিক্যাল ফর্মুলার ওপর আমি 3 দিন আগে একটা ক্লাস দিয়েছি, কেমিক্যাল ফর্মুলা কীভাবে তৈরি হয় এবং বিভিন্ন রকম কেমিক্যাল ফর্মুলা, এর ওপর আরেকটা ক্লাস তোমাদের আসবে কেমিক্যাল ফর্মুলার ওপরে। নেক্সট যেটা ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে তোমাদের পিরিয়ড টেবিল থেকে অর্ধেক প্রশ্ন বিগত বছরে এসছে, ঠিক আছে। আর যোজ্যতা, ঠিক আছে, ভ্যালেন্সি, যদিও ভ্যালেন্সিটা পিরিয়ড টেবিলের মধ্যেই ধরা উচিত, ঠিক আছে, কারণ পিরিয়ড টেবিল বেসড অন ভ্যালেন্সি, ঠিক আছে, পিরিয়ড টেবিল থেকেই প্রচুর ভ্যালেন্সির ব্যাপারে প্রশ্ন পাওয়া যায়। তো এই 4টে চ্যাপ্টার তোমাকে ফার্স্ট করতে হবে, এরপরও আরও অনেক চ্যাপ্টার আছে, ঠিক আছে, এরপরে কিন্তু আরও অনেক চ্যাপ্টার্স আছে। এই 4টে চ্যাপ্টার হচ্ছে মূল, মেন। জারণ বিজারণ যেমন একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে, জারণ ও বিজারণ, আমি জারণ বলেই অনলি লিখছি। তবে এই 3টেকে করার বা এই 4টেকে করার পরে এই 4টে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মোল। মোল তো ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, জারণের আগেই তোমাকে মোলকে করতে হবে, তারপর জারণ যেতে হবে। অর্থাৎ এই 4টে চ্যাপ্টার যদি ভালো করে করো, মেটাল নন মেটালও আছে, একটু লাস্ট দিকে করলেই হবে, কারণ মেটাল নন মেটাল মুখস্থ করলেই হয়ে যায়, ঠিক আছে। তো পিরিয়ডিক টেবিল, অ্যাসিড বেস, কেমিক্যাল ফর্মুলা, ভ্যালেন্সি, মেটাল নন মেটাল, মোল অ্যান্ড জারণ বিজারণ, এই কটাকে যদি ভালো করে করো, কেমিস্ট্রি ওকে, কেমিস্ট্রিতে কোনো প্রবলেম তোমার হবে না, এর বাইরে থেকে প্রশ্ন আসার চান্স খুব কম। তোমরা বলবে স্যার ওই যে নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাকচুয়ালি কী হয়, ওগুলো তোমাদের এই কেমিক্যাল ফর্মুলার যে চ্যাপ্টার আছে এনসিইআরটি তার মধ্যে ইনক্লুড করানো আছে। আমাদের বাংলা বইতে যেরকম আলাদা করে দেওয়া থাকে ওখানে আলাদা করে দেওয়া এক্স্যাক্টলি নেই, ঠিক আছে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পদার্থের অবস্থা, কিন্তু পদার্থের অবস্থাটা একটু লাস্টের দিকে করলেই হবে। আমি এখানে তোমাদের আলোচনা করছি প্রথমে কী কী করতে হবে, তারপর এগুলো এগোনোর পর আমি আরেকটা ভিডিও দেবো যেখানে তোমাদের লাস্টে কী কী করতে হবে সেগুলো তোমাদের আমি দিয়ে দেবো। আচ্ছা চলো, নেক্সট আমরা আলোচনা করবো ম্যাথ নিয়ে। দেখো ম্যাথে আমাদের আলোচনা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শতকরা তোমাদের ফার্স্ট করতে হবে, তারপর তোমাদের লাভ ক্ষতি, তারপর তোমাদের অনুপাত। এই 3টে চ্যাপ্টার হচ্ছে বেস, এই 3টে চ্যাপ্টারকে তোমাকে প্রথমে ভালো করে করতে হবে। নেক্সট তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড টাইম অ্যান্ড ডিস্ট্যান্স। টাইম অ্যান্ড ডিস্ট্যান্স দুটো পার্টে ভাগ হয়, আমি তোমাদের একটু আগে বলেছি, ট্রেন অ্যান্ড বোট। তারপর তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ওয়ার্ক ভেরি ইম্পর্টেন্ট। টাইম অ্যান্ড ওয়ার্ক আর পাইপ অ্যান্ড সিস্টেম একই চ্যাপ্টার মধ্যে আসে, তো টাইম অ্যান্ড ওয়ার্ক এবং পাইপ অ্যান্ড সিস্টেম তোমরা করে ফেললে, আর তার সঙ্গে এজ তোমাকে করতে হবে, যেটা কিনা অনুপাতের উপর বেস করে বেশিরভাগ ক্ষেত্রে আসে, ঠিক আছে। আর তার মাঝখানে আছে পার্টনারশিপ। এই কটা চ্যাপ্টার করার পরে তোমাকে 3টি ইম্পর্টেন্ট চ্যাপ্টার করতে হবে, সেটা হচ্ছে অ্যালজেব্রা, ঠিক আছে, অ্যালজেব্রা নিজেই, এই চ্যাপ্টারগুলো একটা একটা ডাইনোসর, মানে এত বড়। ত্রিকোণমিতি, ট্রিগনোমেট্রি, ঠিক আছে, ট্রিগনোমেট্রি, ট্রিগনোমেট্রি, এনোটা বাদ পড়ে গেল, সরি। আচ্ছা নেক্সট হচ্ছে তোমাদের মেনসুরেশন, ঠিক আছে। এইগুলো তোমরা যদি ভালো করে করো তাহলে ভেরি ইম্পর্ট্যান্ট। আর কোঅর্ডিনেট জিওমেট্রি এগুলো তো আছেই, প্রবাবিলিটি এগুলো আছে, মোড মিডিয়ান এগুলো আছে, কিন্তু আমি সেগুলো একটু পরে আসছি। বেসিক তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে শতকরা, লাভ ক্ষতি, অনুপাত, তারপর এই কটা চ্যাপ্টার তোমাদের ভালো করে করতে হবে, ঠিক আছে। তারপরে আমি তোমাদের বলে দেবো যে কী করতে হবে, এগুলো এগো। যারা এখনও শুরু করোনি তাদের জন্য গ্রাফটা মেনলি করে দেওয়া, যারা শুরু করে ফেলেছো তারা এগুলো রিভিশন দিতে শুরু করো। এরপরে হচ্ছে তোমাদের রিজনিং, যা যা বললাম রিজনিংয়ে সেগুলো সবই আছে। বিবৃতি সিদ্ধান্ত, বিবৃতি প্রতর্ক, বিবৃতি যুক্তি, দর্পণ চিত্র, ফিগার কাউন্টিং, জল প্রতিবিম্ব, ডিরেকশন টেস্ট, র্যাঙ্কিং টেস্ট, পাজল অ্যান্ড সিটিং অ্যারেঞ্জমেন্ট, এদিকে হচ্ছে ব্লাড রিলেশন অ্যান্ড কোডিং ডিকোডিং। আচ্ছা কোডিং ডিকোডিংটা বলিনি বলার সময়, এটাও ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ঠিক আছে। অনেক ধরনের পরে কোডিং ডিকোডিং, এছাড়াও আছে কিন্তু সিরিজের ওপরে ডিফারেন্ট টাইপসের সিরিজ আছে, ঠিক আছে। যেমন তোমাদের আলফা নিউমেরিক সিরিজ আমি তোমাদের করিয়েছিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একসময় টিসিএসের ফেভারিট পার্ট ছিল, ব্যাংকে ভীষণ পড়তো, এখন কমে গেছে। সো টিসিএস যেটা ব্যাংকে দেয় না সেটা অন্য অন্যগুলোতে দেয়, ওই জন্য আলফা নিউমেরিক সিরিজ ভেরি ইম্পর্টেন্ট। আলফা নিউমেরিক সিরিজে খুব ইজি কোশ্চেন হয়, আবার এত টাফ কোশ্চেন হয় যে সলভ করাই যায় না, ঠিক আছে। আলফা নিউমেরিক সিরিজ কিন্তু ওই জন্য প্র্যাকটিসের প্রয়োজন। তো এই হচ্ছে তোমাদের রিজনিং, আমি নিচে পিডিএফে তোমাদের সব দিয়ে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। আর তোমরা বলবে এখন যে আমি ইয়েতে কী পড়বো, কারেন্ট অ্যাফেয়ার্সে কী পড়বো। দেখো কারেন্ট অ্যাফেয়ার্সে মেন তোমরা খেলা, প্লে অ্যান্ড গেমস, ঠিক আছে, বা গেমস অ্যান্ড প্লে বলা হয় এটাকে। তো গেমস অ্যান্ড প্লের উপরে বেশি গুরুত্ব দাও, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট গেমস অ্যান্ড প্লে। এদের যে অ্যাওয়ার্ডগুলো আছে সেগুলো তোমরা ফার্স্ট করো, অ্যাওয়ার্ড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর বিভিন্ন যে প্লে স্টার আছে, মানে ক্রিকেট স্টার বলতে পারো, ফুটবল স্টার বলতে পারো, তাদের যে জীবনী, অটোবায়োগ্রাফি, ঠিক আছে, অটোবায়োগ্রাফি, এটা খুব ইম্পর্ট্যান্ট। আর টিসিএস একটা ফেভারিট পার্ট হচ্ছে, বলে দিই, সেটা হচ্ছে তোমাদের জানো তোমরা যে সিইও, বিভিন্ন কোম্পানির যে সিইও তাদের নাম, এটা খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট যেটা সেটা হচ্ছে বিভিন্ন জায়গায়
এনভায়রনমেন্ট বা পরিবেশমূলক যে সমস্ত কমিটি গঠন করা হয় বা যে সমস্ত কনফারেন্স হয় এগুলো খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। নেক্সট যেটা ইম্পর্ট্যান্ট, জাস্ট এ মিনিট, ইয়েস, নেক্সট যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে তোমাদের ব্রিজ। কোনো নদীর ওপর ব্রিজ গঠন হলে বা রিসেন্ট যে নামগুলো চেঞ্জ হয়েছে, কোনো বাস স্ট্যান্ড, লখনউয়ের কোনো বাস স্ট্যান্ডের নাম এনার নামে করা হয়েছে, এরকম যে নাম, ঠিক আছে, রিনেমড, ঠিক আছে, রিনেমড, NAMED, রিনেমড, এইগুলো খুব ইম্পর্ট্যান্ট, মেনলি এগুলো খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আর আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে পল সায়েন্স। পল সায়েন্সে মেনলি তোমরা যেরকম পিএসসিতে পড়ো সেটা তোমরা করে যেতে পারো, পিএসসির ধাঁচের পল সায়েন্সই প্রশ্ন পড়ে। হিস্ট্রি তোমরা করে যেতে পারো, মডার্ন হিস্ট্রি থেকে প্রশ্ন বিগত বছরে কম পড়েছে, এনসিয়েন্ট হিস্ট্রি থেকে প্রশ্ন বিগত বছরে বেশি পড়েছে। তো আমি এখানে এনসিয়েন্ট লিখছি, তার মানে এটা কিন্তু নয় যে মডার্ন বা মেডিয়েভেল তোমরা ছেড়ে দেবে। আর যেটা পড়বে সেটা হচ্ছে তোমাদের জিওগ্রাফি। জিওগ্রাফির ক্ষেত্রে কোথাও ন্যাশনাল পার্ক আছে কোথাও, বা তোমরা জানো যে রিসেন্ট একটা নতুন মহাদেশ কিন্তু তৈরি হওয়ার একটা প্রবণতা দেখা দিয়েছে, তো সেই ব্যাপারটা নিয়ে একটু জানতে হবে। এবং কোভিড-19 যে সমস্ত ইস্যুসগুলো আছে, প্রচুর 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 কিন্তু কোভিড-19 নিয়ে কিন্তু অনেক অনেক স্কিম চালু হয়েছে বিভিন্ন রাজ্যে, সেগুলোর কিন্তু একটা লিস্ট করা প্রয়োজন এবং সেগুলো কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। এই ধরনের জিনিসগুলো আগে পড়ো। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সে কোনো সিলেবাস হয় না, সুতরাং এইগুলোই পড়বে, এর বাইরে আসবে না, এমনটা বলে দেওয়াটাও যেমন বোকামো, এমনটা ভেবে নেওয়াটাও বোকামো। তো এইগুলো পড়তে থাকো, কারণ কিছু তো আমাদের পড়তে হবে, তারপর তো আমরা ফার্দার এগোবো। তো এইগুলো পড়ে বেস তৈরি করো, তারপর বাকিগুলো আস্তে আস্তে তোমাদের আসতে হবে। যদি বলো কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে পড়বো, ব্যাংকার্স আড্ডা থেকে পড়তে পারো। এবং সবথেকে ভালো পত্রিকা হচ্ছে ব্যাংকিং ক্রনিকল। ব্যাংকিং ক্রনিকল ইজ বেস্ট তোমাদের এমসিকিউ এর ওপর, এবং রিসেন্ট ইস্যুস থাকে ব্যাংকিং ক্রনিকলে ভার্সলি। এই যে যারা ICDS পরীক্ষা দিচ্ছ তাদের জন্য ব্যাংকিং ক্রনিকল অত্যন্ত গুরুত্বপূর্ণ বই, কারণ ব্যাংকিং ক্রনিকলে যে আর্টিকেলগুলো থাকে সেগুলো খুব দারুণ দারুণ আর্টিকেল থাকে, অনেক কিছু জানা যায় ওখান থেকে, কারণ তোমাদের তো ডেসক্রিপটিভ GS আছে, মানে GK আছে। আচ্ছা, এই হচ্ছে তোমাদের টোটাল আলোচনা আজকে ছিল। প্রথমে তোমরা ভিডিওটা দেখে নিয়েছিলে যে 15 ডিসেম্বর তোমাদের ঘোষণা করা হচ্ছে ডেট। আশা করি ভালো লেগেছে। খুশি যেমন হয়েছো তেমন দায়বদ্ধতা কিন্তু বেড়ে গেল। পড়ার প্ল্যান কিন্তু এখন থেকে তৈরি করতে হবে, যদি সেই প্ল্যান মেনে না চলো তাহলে কিন্তু গন্ডগোল। 3 মাস কিন্তু টাইম আছে, 3 মাস কিন্তু পাখির চোখ করতে হবে। ওই জন্য আমি আজকেই তোমাদের বলে দিলাম, খুশিতে আত্মহারা হয়ে যেন ভুলে যেও না যে 3 মাস বাকি আছে আর, ঠিক আছে, যদি 15 ডিসেম্বর থেকে পরীক্ষা স্টার্ট হয়। এখন যদি ফাঁকি মারো তাহলে কিন্তু মুশকিল। Scrutiny of all these 2.42 crore applications was completed, and then due to COVID, we could not conduct this exam because for all these vacancies, a computer-based test is to be conducted. Now, considering the COVID situation and also considering that NEET and JEE exam is going on smoothly, Railway has decided that we will start exams for all these 3 category of vacancies from 15th of December. From 15th of December, Railway is going to start conducting the computer-based test, and a detailed schedule will be announced very soon.